ব্যাখ্যা সহ এমসিকিউর আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের যে চলমান অধ্যায়টি গত পর্বে আলোচনা করেছিলাম, ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 1 থেকে 50টি এমসিকিউ, আজকে আমাদের পর্যায়ক্রমিকভাবে আলোচনার অংশ হিসেবে 51 থেকে শুরু করব এবং 51 থেকে আমরা আজকে 100 পর্যন্ত পরবর্তীতে কিছু এক্সট্রা প্রশ্ন আছে সেগুলো সহ আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। তো শুরু করি। আজকে 11 নম্বর প্রশ্ন, জন্ম সংক্রান্ত উপাত্ত ইনসার্ট করার জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়? তাহলে যেহেতু আমরা জানি তারিখ, জন্ম তারিখ অথবা যে বার, সময়, এগুলো ডেট এন্ড টাইম টাইপটি ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে সঠিক উত্তর হবে গ নাম্বার, ডেট অর টাইম। নামে কোন ধরনের টাইপ ব্যবহার করা হয়? নামে হচ্ছে টেক্সট টাইপ ব্যবহার করা হয়, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। ডাটাবেজে লজিক্যাল ফিল্ডের ওয়াইড কত বাইট? তাহলে লজিক্যাল ফিল্ডের ক্ষেত্রে ইয়েস নো এই ধরনের ক্ষেত্রে আমরা ওয়াইড হচ্ছে 1 বাইট। ইয়েস নো যে লজিক্যাল ফিল্ড, এখানে ইয়েস অর নোর জন্য ব্যবহার করা হয় 1 বাইট পরিমাণ ফিল্ড, এটা মনে রাখবো। পরবর্তী যে প্রশ্ন আমাদের, বর্ণ বা সংখ্যাক্রম হিসেবে, সংখ্যার অনুক্রম হিসেবে তথ্য বাছাই বিন্যাসকে কি বলা হয়? তাহলে সেটাকে আমরা বলবো সর্টিং। সংখ্যাক্রম অনুসারে আমরা যে বাছাই করব সেক্ষেত্রে এখানে অপশনে সর্টিংটাই আছে। যদি সংখ্যা ক্ষেত্রে আমরা যদি জানি যে সর্টিং হচ্ছে ডাটাবেসকে অথবা কোনো একটা যে টেবিলকে কোনো একটা নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে এই যে ঊর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজানোর যে প্রক্রিয়া সেটাকে আমরা বলবো সর্টিং। এর পরবর্তী তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের গ। পরবর্তী প্রশ্ন, টেক্সট ডেটা টাইপের বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? তাহলে 256, তাহলে 0 থেকে 255 পর্যন্ত, তাহলে সঠিক উত্তর হচ্ছে 255। এর পরবর্তী আমরা যাব 56 নম্বর প্রশ্নে, ফিল্ডের আকার বলতে কোনটিকে বোঝানো হয়? তাহলে ফিল্ডের আকার বলতে আমরা বুঝি বর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে একটি টেক্সট ফিল্ডে 255টি এই যে সাইজ বলতেছি 255, তো সেক্ষেত্রে টেক্সট ফিল্ডের আকার বলতে আমরা বর্ণের দৈর্ঘ্যকে বুঝি, অর্থাৎ একটি নামে অনেকগুলো বর্ণ থাকলে এটার মেমোরি রেঞ্জটা তত বাড়তে থাকবে। পরবর্তী প্রশ্ন, ডেটাবেজের অন্যতম আকর্ষণ কোনটি? সেক্ষেত্রে অন্যতম আকর্ষণ হচ্ছে ফর্মস। আমরা টেবিল দেখি না, কোয়েরিও আমরা যারা ইউজার আছি জেনারেল লেভেল ইউজার তারা কোয়েরিও করি না, আর ফিল্ডগুলো আমরা ফর্মস আমাদের সামনে যেটা প্রদর্শিত হয় সেটা হচ্ছে ফর্মস, এবং ওই ফর্মটা আমরা ফিল আপ করি, সেক্ষেত্রে আমাদের এই যে ইউজার ইন্টারফেস যেটা আছে সেটাকে আমরা ফর্মস বলি, এটাই হচ্ছে ডাটাবেজের অন্যতম আকর্ষণ বলি। তাহলে আমাদের 58 নম্বর প্রশ্ন, ডেটাবেজে নতুন ফিল্ড সংযোজন করতে কোন অপশনে ক্লিক করতে হয়? তাহলে সেটা হচ্ছে ইনসার্ট রো। নতুন ফিল্ড সংযুক্ত করতে ইনসার্ট রো এই কথাটি এই যে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়, তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে খ। এর পরবর্তী প্রশ্ন, কোনো লিস্ট হতে ডেটা টাইপ সিলেক্ট করা যায়? তো সেক্ষেত্রে আমরা বলবো ড্রপ ডাউন লিস্ট থেকে, অর্থাৎ আমরা যখন এই যে বিভিন্ন ধরনের যে ড্রপ ডাউন লিস্ট দেখি, অর্থাৎ কোনো একটা লিস্টের বাম পাশে যদি ক্লিক করে দেখা যায় নিচে আমাদেরকে অনেকগুলো অপশন দেখায় একসাথে, সেক্ষেত্রে আমরা বলবো ড্রপ ডাউন লিস্ট বলবো। তো সঠিক উত্তর হচ্ছে গ। এরপরে হচ্ছে ডিডিএল এর সম্পর্কে কোন তথ্যটি সঠিক? ডেটা খোঁজা, ডেটা পরিবর্তন, ডেটাবেজের গঠন পরিবর্তন, ডেটা মুছে ফেলা। তো সেক্ষেত্রে ডিডিএল হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আর ডিএমএল হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, আর ডিসিএল হচ্ছে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ডিকিউএল হচ্ছে ডাটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো একটি এসকিউএল ল্যাঙ্গুয়েজকে ডিডিএল, ডিএমএল এবং ডিসিএল, ডিকিউএল বলা যায়, কারণ এসকিউএল ল্যাঙ্গুয়েজ দিয়ে এই সব ধরনের কাজ করা যায়। ডিডিএল হচ্ছে ডাটা ডেফিনেশন, অর্থাৎ আমরা যখন টেবল স্ট্রাকচার পরিবর্তন করব, এই যে ডেটাবেজের কোনো পরিবর্তন করব, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো এই যে ডিডিএল। তো ডাটা খোঁজা সেটা হচ্ছে ডিকিউএল বা ডাটা কোয়ারি,
তারপর হচ্ছে ডেটা পরিবর্তন, সেগুলো হচ্ছে ডিএমএল, ডাটা ইনসার্ট করা, পরিবর্তন করা, ডেটা মুছে ফেলা, এগুলো সবগুলো হচ্ছে ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন। আর ডেটাবেজের গঠন যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিডিএল। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। এর পরবর্তী প্রশ্ন 61 নাম্বার, ডেটাবেজে রেকর্ড বাদ দেওয়ার অপশন। তাহলে রেকর্ড বাদ দেওয়ার অপশন হচ্ছে ডিলেট রেকর্ড, ডিলেট রেকর্ড, রেকর্ড বাদ দেওয়ার অপশন হচ্ছে ডিলেট রেকর্ড। সঠিক উত্তর হচ্ছে গ। অ্যাকশন কোয়ারি, তো সেটা হচ্ছে আমরা কোনটি, তো আমরা যে অ্যাকশন কোয়ারির কথা বলি, তো অ্যাকশন কোয়ারির ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের আপডেট কোয়ারিটা হচ্ছে একটি অ্যাকশন কোয়ারি এখানে। এরপর পরবর্তী প্রশ্ন 63 নাম্বার, কোয়ারি বলতে কি বোঝায়? কোয়ারি বলতে বোঝা হচ্ছে যে আমরা যখন ডাটা টেবিল থেকে যে বিভিন্ন তথ্যগুলাকে সত্য সাপেক্ষে খুঁজে বের করে নিয়ে আসি, আমাদের যেভাবে আমাদের প্রয়োজন ওভাবে খুঁজে বের করে আনার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি কোয়ারি। তো ডেটাবেজে সবসময় আপডেট রাখা এটা হবে না, ক অপশন। ডেটাবেজে ফাইলগুলো যথাযথ সংরক্ষণ তা হবে না, কোয়ারি মানে খুঁজে বের করা। ডেটাবেজে টেবিল সমূহ সাজিয়ে রাখা সেটা হচ্ছে সেটাও নয়। তাহলে আমাদের এই যে গ নাম্বার অপশন, প্রয়োজন মাফিক ডেটা সরবরাহ, অর্থাৎ আমরা একটা কোয়ারি করব, সেক্ষেত্রে আমাদেরকে ওই কোয়ারির সত্য সাপেক্ষে ডাটাগুলো সরবরাহ করা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল এর পূর্ণরূপ স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এসকিউএল এর পূর্ণরূপ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সত্য সাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে আমরা কিছুক্ষণ আগে দেখেছি, সেটা হচ্ছে কোয়ারি। এসকিউএল এর বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয় সেটা হচ্ছে 1999 সাল থেকে। 67 নম্বর প্রশ্ন, ডেটাবেস থেকে কাঙ্ক্ষিত ডেটা খুঁজে বের করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এই যে এসকিউএল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করব ডাটা খুঁজে বের করার জন্য। কারণ আমরা জানি ডিকিউএল, ডিসিউএল, ডিএমএল এবং হচ্ছে ডিডিএল হিসেবে এসকিউএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায়। এরপর হচ্ছে ডেটা পরিবর্তনের জন্য কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়, তাহলে ডেটা পরিবর্তনের জন্য স্টেটমেন্ট, সেক্ষেত্রে আমরা এই যে আপডেট স্টেটমেন্টটা ব্যবহার করি ডেটা পরিবর্তন করার জন্য। পরবর্তী সিকুল এ প্লাস বি অ্যাপ্লিকেশনে অপারেন্ট কয়টি, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের একটা প্রশ্ন। অপারেন্ট, অপারেটর, সেক্ষেত্রে আমাদের অপারেন্ট হচ্ছে এখানে যে এ, বি এবং সি হচ্ছে অপারেন্ট, তাহলে তিনটি। আর হচ্ছে ইকুয়াল, প্লাস, এগুলো হচ্ছে অপারেটর। ইকুয়াল, প্লাস হচ্ছে অপারেটর। এর পরবর্তী প্রশ্ন 70 নম্বর প্রশ্ন, সেখানে বলা হচ্ছে যে এই যে সাইনটা কোন ধরনের অপারেটর, এটা আমরা ডেটাবেজও ব্যবহার করি সত্যের জন্য। তো এটা হচ্ছে আমাদের যে এটাকে আমরা বলি রিলেশনাল অপারেটর বলি, এগুলাকে রিলেশনাল অপারেটর হচ্ছে 6টি, যে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, এ ধরনের আমাদের 6টি রিলেশনাল অপারেটর আছে। এর পরবর্তী প্রশ্ন 71 নাম্বার, ডেটা টেবিল থেকে মুছে ফেলতে কোন এক্সপ্রেশনটি ব্যবহার করা হয়, তাহলে ড্রপ। এই যে ডেটাবেস থেকে টেবিল ডেটাবেস থেকে মুছে ফেলার জন্য, টেবিল থেকে ডাটা মুছার জন্য নয়, টেবিল থেকে ডাটা মুছার জন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই যে ডিলেট রো দিয়ে করতে পারবো। আর যেহেতু বলছে টেবিল ডেটাবেস থেকে মুছে ফেলার জন্য, একটি ডেটাবেস থেকে একটা টেবিল মুছে, তাহলে এটাকে আমরা বলবো ড্রপ। আর যদি টেবিলের নাম পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আমরা বলবো অল্টার টেবিল। আর যে অল্টার টেবিল, এরপরে আমরা যে অল্টার টেবিল যেটা নাম পরিবর্তন নয়, সেটা হচ্ছে টেবিলকে যদি আমরা কোনো নতুন রো অ্যাড করতে চাই অথবা নতুন কোনো ফিল্ড যুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি আমি মনে করি যে একটি টেবিলে এই যে আইডি আছে, রোল লং আছে, অ্যাড্রেস আছে, আমি যদি সাথে ফোন নাম্বার নামক একটা ফিল্ড যুক্ত করতে চাই, এই ধরনের প্রশ্ন আসছে চট্টগ্রাম বোর্ডও, এই ধরনের প্রশ্ন আসছে যে যে আমরা যদি দুটি ফিল্ডের মাঝখানে যদি আমরা ডেট নামক একটা ফিল্ড যুক্ত করতে চাই তাহলে কোন কোয়ারিটি ব্যবহার করা হয়। তো টেবিলের মাঝখানে অথবা আগে বা পরে কোনো জায়গায় কোনো যদি এক্সট্রা ফিল্ড যুক্ত করতে চাই তাহলে সেক্ষেত্রে অল্টার টেবল এবং অ্যাট রো অ্যাট কলাম দিয়ে আমরা করে নিব। আর যদি টেবিলের নাম মুছে ফেলতে, ধরে একটা টেবিলের নাম আছে স্টুডেন্ট, তাকে আমি স্টুডেন্ট ইনফরমেশন টেবিল বানাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি রিনেম টেবল দিয়ে করে নিব। আর যদি টেবিল মুছে ফেলতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ড্রপ টেবল দিয়ে করে নিতে পারবো। তাহলে আমাদের এক্ষেত্রে টেবিল ডেটাবেস থেকে মুছে ফেলার জন্য তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। ইন অপারেটর কি নির্দেশ, তাহলে হচ্ছে ভ্যালু ইন রেঞ্জ, অর্থাৎ আমরা যখন এই যে কোনো সার্চ করব, কোয়ারি করব, যে মনে করি যে একটা রোল নাম্বার সার্চ করতেছি অথবা একটা নির্দিষ্ট একটা যে কোড সার্চ করতেছি, যে আমি একটা সার্চ করতেছি এই কোডটি আসবে যদি এটি এবং এটি এই অনেকগুলা ডাটা দিয়ে দিলাম যে এর মধ্যে আছে কিনা। ইন হচ্ছে একটা ভ্যালু নির্দিষ্ট রেঞ্জ দেওয়া হয়, অর্থাৎ এই রেঞ্জের ভিতরে যদি থাকে তাহলে আসবে, না হলে আসবে না। এখানে সঠিক উত্তর হচ্ছে খ।
কলেজের ডেটাবেস সফটওয়্যার থেকে যে সকল ছাত্রের রক্তের গ্রুপ এ তাদের পৃথক করে বের করতে কি ব্যবহার করা হয়, তাহলে আমরা জানি খুঁজে বের করা মানেই হচ্ছে কোয়েরি। আর ফর্মস আমরা জানি সেটা হচ্ছে যেটা ইউজাররা দেখতে পায়, ইউজার ইন্টারফেস। রিপোর্ট হচ্ছে এই যে আমরা অনেকগুলো ডাটাকে একত্রিত করে একটা সামারি আকারে ডাটা প্রদর্শন করার জন্য ব্যবহার করি। আর টেবিল তো আমরা জানি ডাটাবেজের ব্যাকএন্ডে থাকে যেখানে ডাটা সংরক্ষিত থাকে। তো 73 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ। ডেটাবেজে কোয়ারিকৃত ডাটাকে সামারি আকারে উপস্থাপন করার জন্য কোন কোয়ারিটি ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ক্রস স্টেপ কোয়ারি আছে। তো কোয়ারি অনেক ধরনের কোয়ারি আছে, যে ক্রস স্টেপ কোয়ারি, প্যারামিটার কোয়ারি, অ্যাকশন কোয়ারি, আবার এই কোয়ারিগুলোর শ্রেণী বিভাগ আছে। তো আমার গ্রুপে এই কোয়ারিগুলো নিয়ে আলাদা একটি পোস্ট করা আছে কোয়ারিগুলোর বিস্তারিত যে, এবং প্রত্যেক বছর এই কোয়ারি থেকে একটা প্রশ্ন আসে যে কোনটি কোন ধরনের কোয়ারি এ ধরনের। ডেটাবেজে অসংখ্য ডেটার মাঝ থেকে সুনির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে কিভাবে কি কাজ করা হয়, আমরা জানি নির্দিষ্ট তথ্য খুঁজেকে বলা হয় কোয়েরি। আর যদি আমরা নির্দিষ্ট ডাটাবেজে সূচি প্রণয়ন করতে চাই তাহলে হচ্ছে ইন্ডেক্সিং। আর ডাটাগুলোকে ঊর্ধ্বক্রম নিম্নক্রমের সাথে তো হচ্ছে সারি আনম্যাচিং, আমাদের কোনো কিওয়ার্ড নাই এই ধরনের ডেটাবেজে, তো আমাদের ম্যাচিংটা হবে না। এরপরে 76 নম্বর প্রশ্ন, কোয়েরি ডিজাইন কমান্ড কোন রিবনে পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে আমাদের ক্রিয়েট রিবনে পাওয়া যাবে। ক্রিয়েট গিয়ে আমরা ক্রিয়েট কোয়ারি করতে পারবো, এখান থেকে ক্রিয়েট থেকে পাওয়া যায়। যারা এই যে মাইক্রোসফট অ্যাক্সেস অথবা অন্য কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটাবেস নিয়ে কাজ করছে, প্র্যাকটিক্যাল কাজগুলো করছে, তারা হয়তো জানবে যে আমরা কোন রিবন থেকে এই যে কোয়ারি ডিজাইনটা পাবো। এর পরবর্তীতে আমাদের একটা 77 এবং 78 নম্বর প্রশ্নের জন্য একটা টেবিল দেখানো হচ্ছে। এখানে একটা রোল নাম্বার আছে এবং নাম দেওয়া আছে অনেকগুলো। এখন কথা হচ্ছে এই যে রোল নাম্বার এ পেয়েছে তাদের খুঁজে বের করার জন্য কোন পদ্ধতি, তাহলে আমরা যদি যারা এ গ্রেড ফলাফলে তাদেরকে খুঁজে বের করতে চাই তাহলে আমাকে এখানে নির্দিষ্ট করে আমাকে এ যুক্ত যে ফলাফল যুক্ত এই যে স্টুডেন্টদেরকে বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কোয়ারি করতে হবে, এখানে কন্ডিশনাল কোয়ারি করতে হবে, অর্থাৎ আমরা সত্য সাপেক্ষে এখানে একটা কোয়ারি করতে হবে। পরবর্তী হচ্ছে উদ্দীপকে যে ফিল্ডগুলো প্রাইমারি কি হতে পারে, তাহলে যে ফিল্ডগুলো প্রাইমারি কি হতে পারে, তাহলে দেখা যাচ্ছে প্রাইমারি কি মানে হচ্ছে যাদের ভ্যালুগুলো ইউনিক আছে, ওয়ান আর রিপিট হয় নাই যেহেতু, তাহলে এই যে রোল নাম্বারটা প্রাইমারি কি হতে পারে। রেজিস্ট্রেশন নাম্বার 20, 21, 22 এবং হচ্ছে 23, যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার এই যে একই রেজিস্ট্রেশন নাম্বার অনেকগুলো স্টুডেন্টের হতে পারে না, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে রেজিস্ট্রেশন নাম্বার যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাকে আমরা প্রাইমারি কি হিসাবে এই যে ব্যবহার করতে পারবো। এরপরে নাম একই নামে অনেক স্টুডেন্ট থাকতে পারে, হবে না। এরপর হচ্ছে গ্রেডটা অনেকজনেও অর্জন করতে পারে, সেক্ষেত্রে এটাও হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে সঠিক উত্তর হচ্ছে রোল নাম্বার আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তার মানে হচ্ছে আমার 2 ও 3 সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 ও 3। পরবর্তী প্রশ্ন, ডেটা সমূহের ইন্ডেক্স করলে কাজের গতি কিরূপ হয়, তাহলে কাজের গতি ইন্ডেক্সিং এ বেড়ে যায়, কারণ আমরা জানি সর্টিং অপেক্ষা ইন্ডেক্সিং দ্রুত কাজ করে। সর্টিং ধীরগতি সম্পন্ন কেন, তাহলে আউটপুটের চেয়ে সর্টিং মেমোরি বেশি প্রয়োজন, কারণ সর্টিং এ বেশি মেমোরি প্রয়োজন, আউটপুটের চেয়ে সর্টিং মেমোরি বেশি প্রয়োজন, যার কারণে সর্টিং এই যে আমার যে বেশি ধীরগতি সম্পন্ন বলা যায়। ডেটাবেজে টেবিল রেকর্ড সমূহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলা হয়, বিশেষ লজিক্যাল অর্ডারে ডাটাবেজের নির্দিষ্ট সূচি প্রণয়ন করাকে আমরা বলবো ইন্ডেক্সিং। আর সঠিক উত্তর হচ্ছে তাহলে গ। আর ঊর্ধ্বক্রম নিম্নক্রমে নাম্বারের উপর ভিত্তি করে হচ্ছে সর্টিং। আর গ্রুপিং আমরা করব না, এডিটিং আমাদের এই ধরনের কোনো কাজ এডিটিং নাই। গ্রুপিং, গ্রুপ বাই এই ধরনের একটা কিওয়ার্ড ব্যবহার করা যায়, তাও আমাদের সেক্ষেত্রে আমরা যদি এগ্রিগেশন ফাংশন বিভিন্ন ধরনের এগুলো আমরা ব্যবহার করি তখন সেক্ষেত্রে করা যায়। যেহেতু আমরা কোনো ফাংশন ইউজ করতেছি না, গ্রুপিং এরও দরকার নাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডেটাবেজে প্রোগ্রাম সার্টিং এর মাধ্যমে কি করা হয়, সার্টিং এর মাধ্যমে ইনপুট দেওয়া হয়, তথ্য বাছাই করা হয়, মুছে ফেলা হয়, তথ্য প্রদর্শন করা হয়। তাহলে আমরা জানি সর্টিং করে যেটা কাজ করা হয় সেটা হচ্ছে তথ্যগুলাকে আমরা বাছাই করি, সর্ট করে বাছাই করে নিই এই যে তথ্যগুলাকে। এরপর হচ্ছে কোন সম্পর্কটি সঠিক, কোয়ারি মানে বাছাই, ইন্ডেক্স মানে সাজানো, সর্টিং মানে খোঁজা, সার্চিং মানে শনাক্ত। আমার সার্চিং মানে হচ্ছে খোঁজা, সর্টিং মানে হচ্ছে সাজানো, আর কোয়ারি মানে হচ্ছে আমাকে লজিক্যাল অর্ডারে এই যে বাছাই করা যেটাকে আমরা বলি। আর
ইন্ডেক্সিং মানে হচ্ছে সূচি প্রণয়ন করে ডাটাগুলোকে সাজানো, তাহলে এটাই হচ্ছে যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা আনসার। কোয়ারি মানে হচ্ছে সত্য সাপেক্ষে ডাটাকে সামারি আকারে প্রদর্শন করা, তো আমাদের সঠিক উত্তর হচ্ছে গ। সর্টিং কতভাবে করা যায়? আমরা জানি সর্টিং দুইভাবে করা যায়, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার বা ঊর্ধ্বক্রম, আর একটা হচ্ছে নিম্নক্রম, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, দুই ধরনের সর্টিং হয়। সার্টিং এর জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে, তাহলে সার্টিং এর জন্য আমরা টেক্সটকে সার্ট করতে পারি, কারেন্সি টাকা পয়সার উপর করতে পারি, কিন্তু ওএলএ অবজেক্ট, বিভিন্ন ধরনের ফাইল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এই যে ইমেজ, বিভিন্ন ধরনের ডকুমেন্টগুলোকে আমরা উপর ভিত্তি করে সর্ট করা যায় না, সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক। এরপর 86 ডেটাবেজের অন্তর্ভুক্ত ডেটাগুলোকে ছোট বড় আকারে সাজাতে, তাহলে অ্যাসেন্ডিং করা যায় যে ডিসেন্ডিং করা যায়, তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর এ টু জেড সিলেক্ট করতে হয়, এটা আমাদের হবে না, তাহলে 1 ও 2 সঠিক উত্তর হচ্ছে ক। এখানে খ লিখছে এ টু জেড সিলেক্ট করা যায় অন্তর্ভুক্ত ছোট বড় আকারে সাজা, আমাদের এখানে সঠিক উত্তরটা হচ্ছে 1 ও 2 হবে, এ টু জেড সিলেক্ট করতে হয়, এই অংশটি হবে না। আমাদের ডাটাবেজের অন্তর ডাটাগুলো ছোট বড় আকারে সাজাতে এই যে আমাদের অ্যাসেন্ডিং এবং ছোট থেকে বড়, ছোট টু বড় আকারে, তাহলে 1 ও 2 হবে। এরপরে হচ্ছে নিচের তথ্যাদি লক্ষ্য করো, এখানে একটা আবারও টেবিল দেওয়া হচ্ছে রোল নেম এবং হচ্ছে মার্কস, এখানে রোল নম্বরগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে হবে, তাহলে রোল নাম্বার অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, তাহলে আমার প্রথম আসবে এই যে 1 নাম্বার, এরপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 3, এরপরে 4, এরপরে 5, আমরা 1 2 এটা আমরা জানি যে অ্যাসেন্ডিং অর্ডারে এখানে সাজানো হচ্ছে। এরপর হচ্ছে নেমগুলাকে নামের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে নিচের কোনটি হবে? নামের ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজাতে চাই নামগুলাকে, তো ঊর্ধ্বক্রম মানে অ্যালফাবেটিক্যাল অর্ডার, অর্থাৎ আমাদের অ্যালফাবেটিক্যালের ক্ষেত্রে এম টা অ্যালফাবেটটা কি আগে, এম এন ও পি কিউ আর, হ্যাঁ ঠিক আছে, এস টি ইউ বি, এরপরে হচ্ছে জেড, ঠিক আছে এই ক্রমটা, কিন্তু এটা ঠিক নাই, আমরা জানি জেড হচ্ছে এই যে শেষের দিকের বর্ণ অ্যালফাবেটের, আর আর হচ্ছে তার আগে, এই যে এস, এখানে এম, তো এম এর এম এন আমরা জানি এম এর পরে এন, কিন্তু এখানে এন আগে আসছে, তাহলে এটা হচ্ছে না আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার প্রশ্নটা সঠিক, ঘ নাম্বার প্রশ্ন সঠিক। একটি টেবিলে কয়টি প্রাইমারি কি থাকতে পারে? একটি টেবিলে একটি মাত্র প্রাইমারি কি থাকতে পারে এবং একাধিক ফরেন কি থাকতে পারে। একটি টেবিলে কয়টি ফরেন কি থাকতে পারে? একটি টেবিলে একাধিক ফরেন কি থাকতে পারে। কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড কি নিয়ে গঠিত হয়? তাহলে একাধিক ফিল্ড নিয়ে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড গঠিত হয়। আর কি ফিল্ড কত প্রকার? তাহলে কি ফিল্ড হচ্ছে আমাদের বই অনুসারে আমরা লিখতে পারি 3 প্রকার, সেটা হচ্ছে প্রাইমারি কি, ফরেন কি এবং হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। ফরেন কির সাথে প্রাইমারি কি এর রিলেশন হচ্ছে, ফরেন কি অনেকগুলা একটি নির্দিষ্ট প্রাইমারি কি নির্দেশ করে, সেক্ষেত্রে আমাদের বলা হচ্ছে ফরেন কির সাথে প্রাইমারি কি এর রিলেশন তাহলে হচ্ছে মেনি টু মেনি, যে এখানের মধ্যে আমাদের ফরেন কি আর প্রাইমারি কি একটির জন্য ফরেন কি অনেক পাওয়া যায়, এখানে উত্তরটা ভুল আছে, আমরা সঠিক উত্তরটা যেটা হবে ফরেন কির সাথে প্রাইমারি কি এর যে সম্পর্কটা, তো ফরেন কি অনেকগুলো ফরেন কি একটি নির্দিষ্ট প্রাইমারি কিকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমার মেনি টু 1। আর আমাদের যদি এই প্রশ্নটাকে যদি একটু অন্যভাবে দেয়, আমাদের এই প্রশ্নটাকে যদি এভাবে দিত যে প্রাইমারি কির সাথে ফরেন কির সম্পর্ক রাখি, তাহলে একটি প্রাইমারি কির জন্য অনেকগুলো ফরেন কি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা বলতাম 1 টু মেনি, আর যেহেতু এখানে ফরেন কি আগে, সেক্ষেত্রে এটা হবে মেনি টু 1 রিলেশন, সঠিক উত্তর হচ্ছে গ। এরপর আমাদের একটি ডেটাবেজ একটি কি প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলে ফরেন কি হলে দ্বিতীয় টেবিলকে কি বলা হয়? তাহলে সেক্ষেত্রে একটি কি প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি হলে, তাহলে দ্বিতীয় টেবিলটাকে আমরা যেটা বলছি হচ্ছে চাইল্ড প্যারেন্ট টেবল, আর একটা হচ্ছে চাইল্ড টেবল, অর্থাৎ প্রাইমারি কি যে টেবিলে থাকবে সেটা হচ্ছে প্যারেন্টস ফিল্ড অথবা প্যারেন্ট টেবল, আর প্রাইমারি কি রেফারেন্স, অর্থাৎ প্রাইমারি কিটা অন্য যে ফিল্ডে আমরা ফরেন কি হিসেবে পাবো সেটাকে আমরা বলবো চাইল্ড টেবিল বলতে পারি। ডাটাবেজের প্রত্যেক রেকর্ড পৃথকভাবে খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা প্রত্যেক টেবল পৃথক ইউনিক্যালি যদি আমরা কোনো ডাটাকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমাদের প্রাইমারি কি প্রয়োজন হবে। এরপর হচ্ছে ডাটাবেজের মধ্যে উভয় পক্ষে একাধিক ম্যাচিং রেকর্ড যদি পাই, তাহলে হচ্ছে মেনি টু মেনি রিলেশন। আমরা জানি 1 টু 1 রিলেশন হচ্ছে একটি টেবিলের একটি রেকর্ডের সাথে আরেকটি টেবিলের একটি রেকর্ডের ম্যাচিং থাকবে। 1 টু মেনির ক্ষেত্রে প্রথম টেবিলের একটির সাথে দ্বিতীয় টেবিলের একাধিক ম্যাচিং রেকর্ড থাকবে, আর মেনি টু 1 হচ্ছে প্রথম টেবিলের একাধিক রেকর্ডের জন্য অন্য একটি টেবিলে একটি মাত্র ম্যাচিং রেকর্ড পাওয়া যায়,
সেক্ষেত্রে। এরপর হচ্ছে 97, কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে? নাম, পরীক্ষার ফি, মোবাইল ঠিকানা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে পরীক্ষার ফি সবাই একই দিতে পারে, ঠিকানা একই ঠিকানায় অনেকজন স্টুডেন্ট থাকতে পারে, অনেকজন ব্যক্তি থাকতে পারে, নাম একই হতে পারে, কিন্তু মোবাইল নাম্বার প্রত্যেকের আলাদা আলাদা। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা প্রাইমারি কি হতে পারে। এরপরে যে আমাদের যে উদ্দীপকটা পড়তে বলছে, এখানে রোল নেম, অ্যাড্রেস, রোল কোড আর হচ্ছে সাবজেক্ট আছে। ডেটাবেস দুটিতে কোন ধরনের রিলেশন? তো আমরা রিলেশনটা একটু দেখবো। এখানে কমন ফিল্ড কি আছে? তাহলে আমার কমন ফিল্ড হচ্ছে এখানের মধ্যে রোল, আর এখানেও আমার কমন ফিল্ড, এই যে দুইটার মধ্যে কমন ফিল্ড রোল। এখন আমরা দেখবো এই যে 10 এখানের মধ্যে কমন ফিল্ডে, এখানের মধ্যে যে 10 রেকর্ডটা আছে, এই যে 10 এখানে আর আছে কিনা। তাহলে এই 10টা আমরা এখানের মধ্যে দেখা যায়, এই যে 10 যে ফিল্ডটা এখানেও আছে, এখানেও আছে, এবং পরবর্তী টেবিলে আছে কিনা এখানে 15। তাহলে আমরা এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই টেবিলের একটি রেকর্ডের জন্য দ্বিতীয় টেবিলে কয়টি রেকর্ড পাওয়া যায়, একাধিক রেকর্ড পাওয়া যাচ্ছে। তাহলে আমরা আর কিছু না দেখেই বলে দিতে পারি এটা হচ্ছে 1 to many রিলেশন। তাহলে 1 to many রিলেশন। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে 99, ডেটা মডেলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? তাহলে রিলেশনাল ডাটাবেস মডেলটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর আমরা বর্তমান যুগে এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। RDBMS বা রিলেশনাল ডাটাবেস মডেলটা হায়ারার্কিক্যাল বা অবজেক্ট ওরিয়েন্টেড মডেলগুলো অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ডাটাবেসের ক্ষেত্রে রিলেশনাল মডেলটা আমরা মনে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কর্পোরেট ডাটাবেস কোন ধরনের ডেটা সলিউশন? সে হচ্ছে বহুমুখী। আমরা বহুমুখী সলিউশন, আমরা কর্পোরেট ডাটাবেসের যে সুবিধা সেগুলো পড়লেই বুঝতে পারবো। কর্পোরেট ডাটাবেস হচ্ছে যে বহুমুখী ডেটা সলিউশন। কর্মচারীদের সাথে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কোন সিস্টেম? তাহলে সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা যখন যে কোনো কোম্পানিতে এই যে কোনো এমপ্লয়ীদের নিয়ন্ত্রণের জন্য HR একটা ডিপার্টমেন্ট থাকে, হিউম্যান রিসোর্স, এই যে HRM, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, সে কর্মী ব্যবস্থাপনা করে থাকে, সেক্ষেত্রে আমরা বলবো হিউম্যান রিসোর্স। আর এরপরে হচ্ছে অ্যাকাউন্টিং সিস্টেম দ্বারা কোন কাজটি করা হয়? তাহলে বিনিয়োগ বিশ্লেষণ, ফিনান্সিয়াল রিপোর্ট, সেলস ইনফরমেশন, ক্যাশ ম্যানেজমেন্ট। তো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমরা ফিনান্সিয়াল রিপোর্ট করি না, ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা আমরা করবো, আমরা যে সেলস ইনফরমেশনটা করি। এরপর হচ্ছে ডেটা মাইনিং দ্বারা কি করা যায়? তাহলে ডেটার লুকানো বিশেষ রীতি প্রকাশ করা। অর্থাৎ ডেটা মাইনিং হচ্ছে ডেটাকে অ্যানালাইজ করে সেখান থেকে এই যে বিশেষ রীতিতে বিভিন্নভাবে ডাটাগুলোকে বিভিন্ন অর্ডারে সাজানোর যে কাজগুলো আছে। মূলত ডেটা মাইনিং একটা গবেষণার ক্ষেত্রে বর্তমানে বহুল ব্যবহৃত একটি এই যে গবেষণা একটা যে টপিকস বলা যায় ডেটা মাইনিং। তো মানব সম্পদ ব্যবস্থাপনা হবে না, গুদামের আবির্ভুক্ত হবে না, তাহলে আমার কাছে ডেটা মাইনিং একটা ডাটা অ্যানালাইসিস বা রিসার্চ বেস একটি টপিকস। তো এরপরে আমাদের 104 নাম্বার প্রশ্ন, অনির্দিষ্ট ব্যক্তির হাত থেকে ডেটার গোপনীয়তা রক্ষা করাকে আমরা জানি ডেটা সিকিউরিটি। ওই যে ডেটার গোপনীয়তা রক্ষাকে ডেটা, এই যে সিকিউরিটি মানে হচ্ছে গোপনীয়তা রক্ষা করাকে হচ্ছে, আমরা সিকিউরিটি মানে হচ্ছে গোপন রাখা, আর গোপনীয় রক্ষা করাকে এখানে ক্ষেত্রে সিকিউরিটি এবং হচ্ছে এনক্রিপশন দুইটা একটু ক্লিয়ার করি। ডাটা এনক্রিপশন কি এবং হচ্ছে ক্রিপ্টোগ্রাফি কি, ডিক্রিপশন কি এখানে। তো আমরা ডেটা সিকিউরিটি মানে বোঝাই ডেটা যাতে আমাদের কাছ থেকে অনধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তি পড়তে না পারে, সেটাকে আমরা বলবো ডেটা সিকিউরিটি। আর আমাদের ডেটাটাকে সিকিউরেটেড রাখার জন্য আমরা যে ব্যবস্থা গ্রহণ করব সেই ব্যবস্থাটাকে আমরা বলবো ডেটা এনক্রিপশন। আর আমাদের এনক্রিপশন করার জন্য আমরা ক্রিপ্টোগ্রাফি নামক একটা মেথড ইউজ করতে পারি, যেটার মাধ্যমে আমরা ডাটাকে অন্যজনকে বুঝতে দিব না যে অরিজিনাল ডাটাটা কি, ডাটাকে আমরা কি করে হাইড করি। আর ডিক্রিপশন আমরা জানি সেটা হচ্ছে এনক্রিপ্ট করা কোনো একটা ডাটাকে পুনরায় যদি আমরা আগের ফরম্যাটে ফিরিয়ে নিয়ে যাই তখন সেটাকে বলা হয় ডিক্রিপশন। এরপরে তাহলে প্রত্যেকটা অপশন বুঝছি। তাহলে নির্দিষ্ট ব্যক্তির হাত থেকে ডেটার গোপনীয়তা রক্ষা করাকে তাহলে আমরা বলবো ডেটা সিকিউরিটি। আর ডেটার গোপনীয়তা রক্ষার জন্য যে স্টেপটা নিব সেই স্টেপটাকে আমরা বলবো ডেটা এনক্রিপশন। এবং ডেটা এনক্রিপশনের একটা স্টেপ হিসেবে আমরা ডাটাকে যে কাজটাকে এনক্রিপ্ট মানে হচ্ছে ডাটাকে আমি ক্রিপ্টোগ্রাফি, অর্থাৎ ডাটাকে বিভিন্ন মেথডে এই ক্রিপ্টোগ্রাফি ডাটা এনক্রিপশনের একটা প্রসেস, যাতে করে অন্যদেরকে ডাটাটা অরিজিনাল ডাটাটাকে বুঝতে না দেওয়ার জন্য এই কাজটি করা হয়। ডাটাকে এনক্রিপশন ও ডিক্রিপশন করার পদ্ধতিকে কি বলা হয়? তাহলে এই যে এখানের মধ্যে বলা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি বলতেছি। এখানে আমরা ক্রিপ্টোগ্রাফি এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার জন্য, অর্থাৎ আমরা ক্রিপ্টোগ্রাফি মেথডের সাহায্যে এনক্রিপ্ট করলে ডাটা এমন একটা ফরম্যাটে গিয়ে দাঁড়ায় যাতে অরিজিনাল ডাটাটা চেঞ্জ হয়ে যায়
এবং নির্দিষ্ট ব্যক্তি ছাড়া আর কেউ এই ডাটার অর্থ খুঁজে পায় না। এরপর আবার ডিক্রিপশন করলে এটা আবারও ডাটা অরিজিনাল ফরম্যাটে ফিরে যায়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাটাকে কি করতে হয়? ডাটাকে এনক্রিপ্ট করতে হয়। কোন প্রসেসে করতে হয়? ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে। ডাটা সিকিউরিটিকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? সেটা হচ্ছে আমরা দুটি শ্রেণীতে ভাগ করি, সেটা হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন আর একটা হচ্ছে এই যে অ্যাসিমেট্রিক এনক্রিপশন বলি। সিকিউরিটিকে কয়টি এই যে দুই শ্রেণীতে ভাগ করা যায়। এনক্রিপ্ট করার পরে টেক্সটকে কি বলা হয়? তাহলে এনক্রিপ্ট করার পর আমরা যে টেক্সট পাই সেটাকে বলা হয় সাইফার টেক্সট। আর আমরা যেটা এনক্রিপ্ট করার পূর্বে যেটা থাকে সেটাকে আমরা বলে হচ্ছে প্লেন টেক্সট। আর এনক্রিপশন অ্যালগোরিদম হচ্ছে আমার যখন প্লেন টেক্সটকে সাইফার টেক্সট করতে চাই, যার মধ্যে যে গাণিতিক প্রসেসগুলো অবলম্বন করা হয়, মেথডগুলো, সেগুলোকে আমরা বলবো এনক্রিপশন অ্যালগোরিদম। এরপরে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে এনক্রিপ্ট করার জন্য গাণিতিক ফর্মুলা, প্লেন টেক্সটে সাইফার টেক্সটে পরিবর্তন করার যে গাণিতিক ফর্মুলা, সেটাকে আমরা বলবি এই যে এনক্রিপশন অ্যালগোরিদম বলি, অথবা এখানে অ্যালগোরিদম অপশনটি যেহেতু আছে এটাই হবে সঠিক উত্তর। মূল ডাটাকে কোন ফরম্যাটে পরিবর্তনের পদ্ধতি কোনটি? মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তনের পদ্ধতি কোনটি? তাহলে সেটা আমরা জানি, সেটা হচ্ছে এনক্রিপশন। এরপর হচ্ছে নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়? সেটা হচ্ছে আমরা জানি প্যারিটি বিট হচ্ছে কোডের একটি অংশ। প্লেন টেক্সট, সাইফার টেক্সট এবং হচ্ছে অ্যালগোরিদম সবগুলো ডেটা এনক্রিপশনের উপাদান, এবং প্যারিটি বিট এটা ডেটা এনক্রিপশনের উপাদান নয়। এরপর হচ্ছে ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থাকে আমরা জানি ডেটা এনক্রিপশন বলা হয়। এরপর হচ্ছে ডেটাবেজের কাঠামো পরিবর্তন, সংশোধন ইত্যাদি কাজকে করে আমরা জানি ডিবিএ, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে এর আগেও অনেক কথাবার্তা হয়েছে পূর্ববর্তী ভিডিও। তো যারা এই ভিডিওটি প্রথম দেখতেছি পূর্ববর্তী ভিডিওটা দেখে নিব। 14 নাম্বার, সেটা হচ্ছে ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশনের নিয়ম কোনটি? তাহলে এনক্রিপশন ক্রিপ্টোগ্রাফি মাধ্যমে করা হয়। এরপর হচ্ছে ডিডিএল কমান্ড কোনটি? ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে আমরা জানি ডিডিএল হচ্ছে ক্রিয়েট, তারপর হচ্ছে অল্টার, রিনেম, এগুলাই হচ্ছে, তারপর ড্রপ, এগুলো হচ্ছে ডিডিএল কমান্ড। আর সিলেক্ট, তারপর হচ্ছে আমাদের যে সিলেক্ট কমান্ডটা, সেটি হচ্ছে আমরা ওই যে ডাটাগুলোকে কোয়ারি করার জন্য ব্যবহার করি। আর ডিসিএল ডাটা কন্ট্রোলের জন্য গ্রান্ট বা কমিট এই কমান্ডগুলো ব্যবহার করি। তো আমার যেহেতু ডিডিএল, সেক্ষেত্রে আমরা মনে রাখবো ডিডিএল কমান্ডগুলো ক্রিয়েট, অল্টার, রিনেম, ড্রপ হচ্ছে ডিডিএল কমান্ড। এরপর হচ্ছে ডক্টর এডগার কট রিলেশনাল ডাটাবেজের নীতি কতটি প্রস্তাবনা করেন? তাহলে তিনি 12টি নীতি প্রস্তাবনা করেন। সেগুলো বইয়ে আছে, সবাই পড়ে নিতে পারি অথবা মনে রাখবো 12টি। এরপর হচ্ছে টিচার টেবিলের তথ্যাদি লক্ষ্য করা এবং এই যে 117 এবং 18 নম্বরের উত্তর দিতে বলছে। আমাদের এই দুটো প্রশ্ন শেষ। এই টিচার টেবিল দেখা যাচ্ছে, টিচারের এই যে আইডি আছে, নেম আছে, আর হচ্ছে স্যালারি দেওয়া আছে। তো এখান থেকে আমরা দেখতেছি এখানের মধ্যে এই যে একটা টেবিল দেওয়া আছে আইডি, নেম, স্যালারি দিয়ে। তো আমাদের প্রশ্ন হচ্ছে কি টিচার টেবিল দেখানোর জন্য আমরা পুরো টেবিলটা দেখাতে চাই। অল সিলেক্ট মানে হচ্ছে আমাদের স্টার সিলেক্ট, তার মানে আমরা টেবিল পুরোটাই দেখাতে চাচ্ছি। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। এরপর আমার যে সকল শিক্ষকদের টিচার স্যালারি 20,000 অপেক্ষা বেশি, তা শুধুমাত্র তাদের দেখানোর জন্য। তাহলে শুধুমাত্র তাদের দেখানোর জন্য যদি বলি, তাহলে আমাদের এই যে এখানে তাদের দেখাবো, তাহলে আমরা সবাইকে দেখাবো টিচার থেকে। যেখানে টিচারের স্যালারিটা 20,000 অপেক্ষা বেশি, তাহলে গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 20,000। এটা হচ্ছে যদি প্রশ্নে নেওয়া হয় 20,000 অথবা তার চেয়ে বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা দেব গ্রেটার দেন ইকুয়াল। যেহেতু আমাকে বলা হচ্ছে 20,000 অপেক্ষা বেশি, তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে খ নাম্বারটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আর যদি বলতো যে 20,000 অপেক্ষা কম, তাহলে গ। আর যদি বলা হতো 20,000 অথবা তার চেয়ে বেশি, তাহলে এই যে গ নাম্বার। আর ক নাম্বার হবে না, সিলেক্টের এখানে কোনো ফিল্ডের নাম নেই অথবা কোনো স্টার নেই, সেক্ষেত্রে এটা একটা ভুল এই যে এক্সপ্রেশন দেওয়া আছে, এটা হবে না আমাদের। তো সঠিক উত্তর হচ্ছে খ। তো মূলত এই ছিল আমাদের আজকের যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে দ্বিতীয় পর্বের যে এমসিকিউ আলোচনাগুলো। আমরা আজকে 50 থেকে 51 থেকে 118 পর্যন্ত আলোচনা করেছি। তো আগামী যে ভিডিও, সেই ভিডিওতে আমরা এই যে প্রিভিয়াস ইয়ারে বিগত যে কলেজ বা বোর্ডে যে প্রশ্নগুলো আসছে, সেই বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আগামী যে ভিডিও, সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।